আচ্ছা, তো কি রেকর্ড করবেন নাকি? হ্যাঁ, রেকর্ড চলুক, আচ্ছা, সমস্যা অলরেডি নেই। শুরু হয়ে গেছে না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো আমরা প্রথমে মানে গ্লোবাল ওয়ার্মিং জিনিসটা কি, এটা একটা সিনারিও বোঝার চেষ্টা করবো আর কি। যে আচ্ছা। আপনার যদি ধারণা থাকে তাহলে একটু যদি সংক্ষেপে বলেন, তাহলে ধরেন আমিও বুঝলাম, আর যদি আমাদের এটা ভিডিওটা কেউ শুনে ভবিষ্যতে তারাও বুঝবে। হুম। আচ্ছা। গ্লোবাল ওয়ার্মিং অ্যাকচুয়ালি আমরা সবাই কম বেশি বুঝি, বলা যায় যে আসলে আহ, পৃথিবীর যে টোটাল টেম্পারেচার এটা বেড়ে যাচ্ছে। এখন টোটাল টেম্পারেচারটা পৃথিবী আর কি উত্তপ্ত হচ্ছে, সেটা কথা। পৃথিবী যে উত্তপ্ত হচ্ছে, এতে হচ্ছে পৃথিবীর যে ভারসাম্য, যে ইকোলজিক্যাল যে ব্যালেন্স, এটা নষ্ট হয়ে যাচ্ছে। আহ উত্তর মেরু বা দক্ষিণ মেরু, সেখানে হচ্ছে যে বরফ ছিল সেটা গলে যাচ্ছে, প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে। এই তো মানে মূল ব্যাপারটা আর কি এইভাবে। এখন ঘটনা হচ্ছে গ্লোবাল ওয়ার্ম আচ্ছা, পৃথিবী উত্তপ্ত হচ্ছে। পৃথিবী তো আগে থেকে আস্তে আস্তে আসলে আসলে মহাবিশ্বের সবকিছুর এনট্রপি বা মহাবিশ্বের সবকিছু কি কিন্তু উত্তাপ বাড়ছে। কেন উত্তাপ বাড়ছে? কারণটা হচ্ছে এনট্রপি বাড়ছে। এনট্রপি বাড়ছে মানে হচ্ছে যে বিশৃঙ্খলা বাড়ছে। তো আসলে বিশৃঙ্খলা বাড়ছে, এই ব্যাপারটাকে যদি আমাদের আরেকটু ভালোভাবে বুঝতে হয়, ব্যাপারটা এরকম যে উম যখন বিগ ব্যাং, কথার কথা, বিগ ব্যাং দিয়ে যখন হচ্ছে পুরো মহাবিশ্ব হচ্ছে যে ইয়ে হলো, তখন যেটা হয়েছে যে আহ, খুব উত্তপ্ত ছিল। ঠিক আছে, হুম সবকিছু হুম প্রথমে খুব উত্তপ্ত ছিল, তারপর হচ্ছে যে আস্তে আস্তে শীতল হওয়া শুরু করলো। এখন পৃথিবীর যে সিনারিও, সেটা হচ্ছে যে আহ পৃথিবী পৃথিবী আগে শীতল ছিল। তো পৃথিবী হুম হচ্ছে যে এখন আস্তে আস্তে হচ্ছে যে উত্তপ্ত হচ্ছে। হুম ঠিক আছে, পৃথিবী হুম উত্তপ্ত হচ্ছে কেন? মানে মহাবিশ্ব আহ দেখা যাচ্ছে যে হলো আহ শীতলতর হচ্ছে, কিন্তু পৃথিবী হচ্ছে উত্তপ্ত। অ্যাকচুয়ালি পৃথিবী উত্তপ্ত হচ্ছে এখানে মূল যে দোষটা বা যে কারণটা দেওয়া হয়, সেটা হচ্ছে যে গ্রিন হাউস এফেক্ট। আমাদের আহ ওজন স্তর ফুটো হয়ে যাচ্ছে, হুম এবং দেখা যাচ্ছে হচ্ছে যে সূর্যের যে হিটটা, মানে সূর্য আসলে ডিকে হতে আরো অনেক সময় লাগবে। হুম মানে মহাবিশ্ব শীতল হচ্ছে, কিন্তু পৃথিবীর যদি টাইম সেই হিসাবে হচ্ছে যে চিন্তা করি, সেই শীতল হওয়াটার চেয়ে দেখা যাচ্ছে যে পৃথিবী বরং আরো পৃথিবীর জায়গাটা থেকে আমরা উষ্ণতর হচ্ছে বেশি। হ্যাঁ, হুম 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 মানে পৃথিবী এটা শীতল হতে হয়তো বা 1 লক্ষ বছর, 1 লক্ষ বছরের মধ্যে বা কয়েক লক্ষ বছরের মধ্যে দেখা যাবে হচ্ছে যে যে টেম্পারেচার এর মধ্যে আমরা উত্তপ্ত হচ্ছে বেশি, এবং যতটা উত্তপ্ত হয়ে চলছে, যে রেটে উত্তপ্ত হচ্ছে, হুম এবং মানে সেই রেটে উত্তপ্ত হলে আসলে হচ্ছে আমাদের বাস্তুসংস্থানের যে ভারসাম্য, এই জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে, এবং হচ্ছে পৃথিবীর মধ্যে আসলে সার্ভাইভ ঠিক এই 7-8 বিলিয়ন মানুষ নিয়ে করতে পারবে না। 2050 সালে সম্ভবত, বা 50 সালের আগেই 9 বিলিয়ন হয়ে যাবে। হুম আর আহ, এখন ভালো কথা, পৃথিবী টেম্পারেচার উত্তপ্ত হচ্ছে এক্সপোনেনশিয়ালি, জ্যামিতিক হারে। এখন এই ব্যাপারটার তাহলে হচ্ছে সলিউশন কি, বা এটা আসলে উত্তপ্ত হওয়া শুরু হয়েছিল অনেক আগেই। আমাদের হচ্ছে যে আমাদের অ্যাক্টিভিটিস এর কারণে ওজোন স্তর হচ্ছে ফুটো হয়ে যাওয়া, সেখান দিয়ে হচ্ছে যে আচ্ছা ভাই, পৃথিবীর এখানে আসলে এখানে আমি একটা প্রশ্ন করি, একটু ব্যাপার ক্লিয়ার হুম, করতে চাচ্ছি। তা হলো গিয়ে, আমরা তো জানি যখন বিগ ব্যাং হওয়ার আগে, মানে যখন হুম, উম, সময় ছিল না, স্থান ছিল না, সিঙ্গুলারিটিতে ছিল, হ্যাঁ, তখন তো হুম, হুম, সবচেয়ে বেশি আপনার ওই মানে উত্তাপ তো তখন সবচেয়ে পিকে, মানে পিক লেভেলে ছিল আর কি। যখন হুম, যখন এক্সপান্ড হওয়া শুরু করলো, তখন তো নর্মালি আমরা জানি যে আস্তে 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 তাপগুলা কমার কথা, হ্যাঁ, হুম, মানে হুম, হুম, তো এটা হলো গিয়ে আমরা এটা বুঝলাম, কিন্তু ওই হিসাবে পৃথিবীরও তাপ কমার কথা, কিন্তু এনি হাউ
মানুষ ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কারণে তারা দেখা যাচ্ছে যে বংশবৃদ্ধি করছে, আর মানুষের খাবারের প্রয়োজন বা কর্ম কি বলে জীবিকার তাগিদে মানুষ ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে ঝুঁকছে। এটার কারণে মনে হয় উত্তাপ, এটার জন্যই কি আপনি দায়ী করবেন মানে আমাদের বর্তমান যে প্রবলেমটা গ্লোবাল ওয়ার্মিং? আচ্ছা, তো এই ক্ষেত্রে সাপোজ মানে ইমাজিনারি ধরেন চিন্তা করি যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা হলো না, হ্যাঁ, এক্ষেত্রে মানে মানুষ এখনো কৃষি প্রধান সমাজে বাস করে বা ধরেন এখনো শিকারী সমাজে বাস করে, ওই ক্ষেত্রে গ্লোবাল ওয়ার্মিং এর প্রবলেমটা হতো কিনা? যদি তাহলে এরকম হয় আরো ব্যাপারটা যে মানুষের জনসংখ্যাটাও কম, হ্যাঁ, তাহলে হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং হতো না, গ্লোবাল ওয়ার্মিং এই পর্যায়ে আসলে পৌঁছতো না, সেটা ঠিক আছে। কিন্তু মানুষের সংখ্যা যদি আবার সেম হয় তাহলে কিন্তু দেখা যাবে যে আমরা আসলে এটা কোনোভাবে ঠেকানোর আসলে উপায় নেই, কারণ দেখা যায় মানুষের জনসংখ্যা বেশি হলে আমরা তো গাছ টাছ কাটবো, রাইট, গাছ কাটবো, আমাদের বসতি দরকার, আমাদের খাবারের জন্য জীবিকার দরকার, মানে আলটিমেটলি দেখা যাবে যে আমরা সভ্যতার এই পর্যায়ে আবারও চলে আসবো। মানে জনসংখ্যা যদি না কমাই, সভ্যতার এই পর্যায়ে তুমি 100 বছর 200 বছর আটকে রাখতে পারবা, কিন্তু 100-200 বছর লেট হলেও কিন্তু মানুষ আলটিমেটলি বর্তমানে যে জায়গায় আছে সেই জায়গায় কিন্তু চলে আসতো। এটাই হচ্ছে মজার একটা বিষয়। এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন তার মানে হলো কি, এটা হলো কি মানুষের এটা কোনোভাবে ঠেকানোর আসলে ওয়ে ছিল না, আলটিমেট এটা মানুষের একটা একটা ডিটারমিনিস্টিক একটা ফিউচার, একটা নিশ্চিত ভবিষ্যৎ। হ্যাঁ, সো যেটা ব্যাপার এখন সেটা হচ্ছে যে মানে অ্যাকচুয়ালি ধরো আমরা যদি এভাবে চিন্তা করি, এভলিউশনারি ওয়েতে চিন্তা করি যে একদিন আসলে এককোষী প্রাণী থেকে বহুকোষী, সেখান থেকে হচ্ছে একটা সময় নিয়ে আরো সফিস্টিকেটেড কিছু অর্গানিজম, প্রাণীর উৎপত্তি, ম্যামালের উৎপত্তি, তারপর সেখান থেকে আসলে একটা ইন্টেলিজেন্ট শ্রেণী, ঠিক আছে, জড় থেকে যেভাবে জীবের একটা নতুন একটা লেভেলে উত্থান, তেমনি প্রাণী জগতের মধ্যে হচ্ছে যে নতুন একটা লেভেলে এই মানুষ আমরা আর কি ধরি। সো এই মানুষের হচ্ছে আরেকটু ইন্টেলিজেন্ট একটা বিং, যারা হচ্ছে যে কি করেছে যে যেমন শিম্পাঞ্জিরা বা গরিলারা তো হচ্ছে পৃথিবীর যে রিসোর্স এটাকে হচ্ছে কাজে লাগানো শুরু করেনি অ্যাজ এ হোল বা জাতিগত বা কালেকটিভ ভাবে, প্রজাতিগত ভাবে, কিন্তু মানুষ কিন্তু মোটামুটি একটা 70 লক্ষ বছর বা এরপর আরো কিছু একটা সময়ের পরে কিন্তু মানুষ মোটামুটি পৃথিবীর সব রিসোর্স গুলাকে কাজে লাগানো, এটা ইউজ করা, তারপরে জনবসতির এভাবে হচ্ছে মানে আরো বৃদ্ধি করা এবং এটাকে কি করা মানে এক্সপ্লয়েট করা শুরু করেছিল। এবং আলটিমেটলি এটারই একটা পর্যায়ে কি হলো, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হলো। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের আমরা এখন মানে চতুর্থ পর্যায়ে চলছে, পঞ্চম পর্যায়ে যেতে খুব একটা বাকি নেই। তো এবং কি হলো কি, গ্লোবাল ওয়ার্মিং ও খুব দ্রুত ত্বরান্বিত হলো। গ্লোবাল ওয়ার্ম হচ্ছিল, হ্যাঁ, একটা রেটে হবে, কিন্তু এটা খুবই দ্রুত ত্বরান্বিত হলো। এবং যেটা সমস্যা সেটা হচ্ছে যে দেখা গিয়েছে যে 2012 সালে পরিবেশ বিজ্ঞানীরা বলেছে যে হচ্ছে যে গ্লোবাল ওয়ার্মিং এখন যে পর্যায়ে গিয়েছে, এই সময়ের মধ্যে যেহেতু এটাকে মানে কমানোর কোনো পদক্ষেপ আমরা মানব জাতি আমরা নিইনি, এবং এটাকে আসলে হচ্ছে আর থামানো যাবে না। মানে গ্লোবাল ওয়ার্মিং কে রিডিউস করার মোটামুটি যদি আমরা মানব জাতি প্রত্যেকটা দেশ এভাবে পদক্ষেপ নেও, এরপরও এটাকে আসলে আর ঠেকানোর কোনো সুযোগ নেই। এইরকম আর কি একটা ব্যাপার, বা অলমোস্ট এরকম আর কি একটা ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, এখন যে বলা হচ্ছে যে ইকো ফ্রেন্ডলি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, মানে আপনার অটোমেশন হবে, তারপরে আমাদের যে পাওয়ার এনার্জি গুলা আপনার গ্রিন এনার্জির কথা বলা হচ্ছে এখন। তো আমরা যদি আমাদের ভূগর্ভস্থ রিসোর্স গুলার ইউজ কমাই দিই, সেক্ষেত্রে আমরা যদি ধরেন যেটাকে কি বলে সাস্টেনেবল রিসোর্স, মানে এনার্জি রিসোর্স যেটাকে বলে, যেমন সূর্যের আলো বা পানির স্রোত, এগুলা ইউজ করার পরে এগুলা দিয়ে যদি আমরা এনার্জি তৈরি করি, সেক্ষেত্রে গ্লোবাল ওয়ার্মিং ঠেকানোর মানে ঠেকাতে পারবো না, কিন্তু এটার এয়ারটা কমে আসবে, এটাকে হয়তো একটু স্লো করতে পারবো, এতটুকু স্লো করতে পারবো। আচ্ছা, কিন্তু আলটিমেটলি স্লো করতে পারবো।
আলটিমেটলি গ্লোবাল, আচ্ছা আরেকটা ব্যাপার, আমরা জানি যে অতীতে অনেক সময় অনেক আইস এজ ছিল, হ্যাঁ, বরফ যুগ যেটাকে বলে। তো আবার এই এই থিওরিও শুনি যে ইন দ্য ফিউচার কোন একটা সময় বরফ যুগ আবার আসার সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে নতুন ধরনের কোনো মানে ইকোসিস্টেম তৈরি হওয়ার পসিবিলিটি আছে কিনা, বা কারণ আমরা যে ধরনের একটা লিনিয়ার মানে ভবিষ্যৎ ফিউচার কল্পনা করি যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, জনবসতি বাড়তেছে, একটা সময় ফিউচারে মানুষের মানে ফিউচার হলো কি ডিস্ট্রাকশনের ফিউচারে, যদি মানুষ অন্য কোথাও এক্সপ্যান্ড করতে না পারে, অন্য কোনো গ্রহে যেতে না পারে, তাহলে আলটিমেটলি গ্লোবাল ওয়ার্মিং এর কারণে মানবজাতি ধ্বংসের সম্মুখীন হবে। এটা হলো কি এক ধরনের লিনিয়ার মানে ডেস্টিনেশন বলা যায়, কিন্তু এরকম কি হওয়ার পসিবিলিটি আছে যে হয়তো বা কোনো কোনো কারণে বরফ আইসেজ শুরু হলো, নতুন ধরনের ইকোসিস্টেম শুরু হলো, এরকম হওয়ার পসিবিলিটি কেমন? অ্যাকচুয়ালি এটার পসিবিলিটি চিন্তা করার আগে আমাদেরকে আগের পসিবিলিটি গুলো যদি চিন্তা করি, যেমন কেন গ্লোবাল ওয়ার্মিং আসলে ঠেকানো যাবে না, ব্যাপারটার আমি এক জায়গায় একটা ব্যাখ্যা দেখেছিলাম এরকম যে কেন গ্লোবাল ওয়ার্মিং আসলে হচ্ছে, যে ভিতরের যে টেম্পারেচার, ভিতরের যে হিট বা ভিতরের শক্তি যে ব্যাপারগুলো আছে, ঠিক আছে, ক্ষতিকর যে রশ্মিগুলো, এটা কিন্তু বারবার আর্থের ভিতরে বারবার ট্র্যাপড হয়ে আছে, এবং একটা জায়গা থেকে আরেকটা জায়গায় অনেকটা হচ্ছে পুল বোর্ডের মতো, যে তোমার ধরো পুল বোর্ডে একটা বলকে তুমি থ্রো করলা, এটা হচ্ছে যে অনেকগুলো বলকে ইয়ে করলো, মনে করো হিট করলো, হিট করে হচ্ছে যে এটা ওই নির্দিষ্ট ক্ষেত্রফলের মধ্যে ওই জায়গাটার মধ্যেই সবগুলা বল এরকম ইয়ে করতে থাকতো, ধরো এরা থামলো না, এরা চলতে থাকলো, ঠিক আছে, এবং এটা যদি ভাবে চলতে থাকে এবং যত জায়গায় সে হিট করবে তত জায়গায় যদি আসলে আমাদের ওজোন লেয়ারটাকে ইয়ে করে ফেলে, তখন দেখা যাবে যে মানে এটা আর তুমি থামাতে পারছো না, বুঝতে পারছো? এবং কারণ প্রত্যেকটা মুহূর্তে, এবং যদি এরকম হয় যতগুলা জায়গায় হিট করছে ততগুলো জায়গা থেকে তো আরো বেশি সূর্যরশ্মি ইয়েগুলো মানে ক্ষতিকর যে ইয়েগুলো, ঠিক আছে, সেটা তো আরো বেশি ঢুকতেছে, আরো বেশি বাড়তেছে, ঠিক না? সো এইরকম একটা রেঞ্জ ছিল, যে রেঞ্জের মধ্যে আমরা এটাকে লাইক এটাকে মিনিমাইজ করতে পারতাম। কিন্তু এরকম একটা ইয়ে ক্রস করার কারণে এখন দেখা গেছে যে মানে জিনিসটা এখন যেটা হতে পারে, তাহলে আমরা যদি আসি যে ইন ফিউচার যদি মানব বসতি না থাকে, ধ্বংস হয়ে যায়, সেই ক্ষেত্রে গ্লোবাল ওয়ার্মিং তো কমবে, অবশ্যই কমবে। একটা কিছু কিছু ব্যাপারে যেমন আমরা অলরেডি লক্ষ্য করেছি যে যখন এই যে আমাদের করোনা সিচুয়েশনের কারণে কি আমাদের প্রকৃতি কিছু কিছু ক্ষেত্রে তার হারানো রূপ ফিরে পাওয়া শুরু করছিল, ঠিক না? এবং ওজোন লেয়ারও হিল হচ্ছিল, ওজোন লেয়ার হিল হয়। তো এখন মানুষের যদি জিনিসগুলো মানে মানে মানুষ যদি এক্সটিংক্ট হয়ে যায়, তুমি একটু কথা বলছিলে, তাহলে এটা হওয়া সম্ভব, এবং সেই ক্ষেত্রে হচ্ছে যে লাইক রিস্টোর হয়ে যাওয়া সম্ভব। তবে এখানে যেটা ব্যাপার সেটা হচ্ছে অনেকে যেটা বলে যে মানুষ আসলে কথার কথা, একটা পসিবিলিটি আছে যে পসিবিলিটি আসলে অনেক লিথাল, যেটা আসলে আমরা শীঘ্রই আলোচনা করবো হয়তো বা, সেটা মানুষের ভবিষ্যতের সবচেয়ে বড় থ্রেট, যেটা হচ্ছে মেশিন। মেশিন যখন মানবজাতিকে অধিকৃত করে ফেলবে, অর্থাৎ আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স বা আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স যেটা বলা হয়, এটা যখন হচ্ছে মানুষের জায়গাটা দখল করে নেবে। তো এইটা ছাড়া যদি আমরা অন্য যে পসিবিলিটি গুলো আছে, যেমন ধরো পারমাণবিক বোমার বিস্ফোরণ হলো, ঠিক আছে, মানবজাতির অনেক বেশিরভাগ মানুষ হয়ে গেল, এরপরেও দেখা যাবে যে কিছু কিছু মানুষ যারা থাকবে তারা কিন্তু আবার তারা মানুষের হয়তো বা থেকে যেতে পারবে, এরকম একটা ব্যাপার। একটা পসিবিলিটি, তাছাড়া মানুষ যদি হচ্ছে যে আবার অ্যাকচুয়ালি আরো কিছু প্রবলেম আছে, শুধু আমরা কনসিডার করছি যে লাইক গ্লোবাল ওয়ার্মিং, সেটা না, আর্থের ম্যাগনেটিক যে পোল, এটা কিন্তু হচ্ছে যে লাইক অনেক উইক হয়ে যাচ্ছে দ্রুতই। এবং আরেকটা বিষয় হচ্ছে যে অ্যাস্টেরয়েড কিন্তু মানে এমন খুব নিকট ভবিষ্যতে যে কোনো সময় কিন্তু আসলে বলা যায় না, যে কোনো সময় কিন্তু পৃথিবীতে আঘাত করতে পারে। সো অ্যাস্টেরয়েডের বা গ্রহাণুর আঘাতে পৃথিবী কিন্তু হচ্ছে যে মোটামুটি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। তো
এইভাবে হিসাব করলে আসলে আর্থের মানে ফিউচারটা বেশ বেশ সংকটময় বলতে হয়। আচ্ছা, এখানে একটা কথা যে অ্যাস্টেরয়েডের কথা ধরেন আমরা না ধরলাম, কারণ এই সম্ভাবনা তো সবসময়ই ছিল যে অ্যাস্টেরয়েড যে কোনো সময় আঘাত করবে পৃথিবীতে। হ্যাঁ, সবসময় কম বেশি ছিল, তো কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে এই মানে একটা সময় পর্যন্ত যেমন ডাইনোসর কিন্তু হচ্ছে যে পৃথিবী থেকে বিলুপ্ত হচ্ছে অ্যাস্টেরয়েডের ইয়ের কারণে, হুম, এবং আর আর বর্তমানে কিন্তু হচ্ছে সবসময় ছিল বলতে আসলে সবসময় একরকম ভাবে থাকে না। যেমন আহ কিছু কিছু অ্যাস্টেরয়েড, ঠিক আছে, যেমন কিছু কিছু অ্যাস্টেরয়েড যেটা সেটা কিন্তু হচ্ছে আর্থের এত কাছাকাছি এর আগে ছিল না, এবং এখানে আসার যে মানে হিট করার যে প্রবাবিলিটি, এই জিনিসগুলো কিন্তু হচ্ছে মানে জ্যোতিষ্কের যে ব্যাপারটা, এটা কিন্তু হুম, সবসময় একরকম থাকে না। ধরো আর্থের ম্যাগনেটিক পোল দুর্বল হচ্ছে, এটারও কারণ কি? এটারও কিন্তু কম বেশি কারণ আসলে আমাদের আহ মানুষদের মানুষের একটা প্রভাব আছে, ও হুম। অতিরিক্ত জনসংখ্যা। অতিরিক্ত জনসংখ্যার এই প্রভাবটা, তারপর এইটা যদি প্রভাব ফেলে, তাহলে আর্থের হচ্ছে ঘূর্ণনের ক্ষেত্রে বা আশেপাশের অ্যাস্টেরয়েডের কোনো একটা টাইম মানে সবকিছুই কম বেশি মানুষের অধিক জনসংখ্যার হুম, ফলে হুম। একটা সরাসরি বলা যায় যে একটা প্রভাব আছে, যে জিনিসগুলো অনেকগুলো ঘটনাকেই খুব দ্রুত আমাদের সামনে নিয়ে আসছে, এবং যে জিনিসগুলো আসলে ঠিক মানুষ যেভাবে কন্ডিশন মানে মানুষের অ্যাজ এ হোল আমরা যেভাবে ফাংশন করি সেইভাবে আমরা আসলে ট্যাকেল দিতে আমরা আসলে পারবো না। এটা আর কি সহজ কথা। আচ্ছা, ওই যেমন আচ্ছা, এখন হ্যাঁ, বর্তমান ওই ওয়েস্টার্ন কান্ট্রি গুলাতে ধরেন এখন জনসংখ্যা তো মাইনাস পয়েন্টে আছে, হ্যাঁ। তো ধরেন আমরা যারা উন্নয়নশীল কান্ট্রি গুলো তাদের হয়তো বা প্লাসে আসে এখন, রেশিও +1 করে বাড়ে হয়তো 1% করে। কিন্তু উন্নত বিশ্বের কান্ট্রি, উন্নত কান্ট্রি গুলা হলো গিয়ে আপনার মাইনাস, যদিও তারা মাইনাসে আছে কিন্তু আহ, মানে গ্লোবাল ওয়ার্মিং এর ক্ষেত্রে দায়ী তাদেরকে সবচেয়ে বেশি ধরা হয়, কারণ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ওইসব অঞ্চলগুলোতে বেশি হয়। যেমন চায়না ইদানিং তাদের জনসংখ্যা বেশি প্লাস ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের পরিমাণও বেশি। আবার আমেরিকা তাদের জনসংখ্যা মধ্য লেভেলে থাকলেও কিন্তু তাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অনেক বেশি। তো দেখা যাচ্ছে যে আমরা মানে তৃতীয় বিশ্বের দেশ, তারা মানে গ্লোবাল ওয়ার্মিং এর ক্ষেত্রে যতটা দায়ী না তার থেকে বেশি তারা ভুক্তভোগী হয়। যেমন আমাদের বাংলাদেশের মতো দেশগুলা, এগুলাতে দেখা যাচ্ছে যে মানে বিশেষ করে ভাটি দেশ যেগুলা, ভাটি অঞ্চল, ওই অঞ্চলে এমনিতে ভূপ্রকৃতি খুবই নাজুক, তার উপরে মানে আপনার এর কারণে মানে মানে জিওলজিক্যাল কারণে খুবই দুর্যোগ প্রবণ এলাকার অঞ্চলে আমাদের বসবাস। এই ক্ষেত্রে আমি একটা জিনিস পড়েছিলাম মানে কিছুদিন আগে, যে এই যারা গ্লোবাল ওয়ার্মিং এর জন্য যেসব দেশগুলো দায়ী, তো তারা মানে স্বল্প উন্নত দেশ যেগুলা বা দরিদ্র দেশ যেগুলো, ওদেরকে এক ধরনের মানে ট্যাক্স দিবে, কি বলে, কার্বন ট্যাক্স, এটাকে বলে কার্বন ট্যাক্স। তো তারা, যেহেতু তারা দায়ী, তারা ডিস্ট্রাকশনের জন্য অধিক দায়ী, তো সেক্ষেত্রে তারা কার্বন ট্যাক্স দিবে। তো এরকম একটা চুক্তি ছিল, কিন্তু দেখা গেছে যে এই সব চুক্তি থেকে আস্তে আস্তে যেমন ট্রাম্প সরে আসছে, এরপর আরো উন্নত দেশের বিশেষ করে যেমন রাশিয়া সরে আসছে। তো তাদের একটা ফিউচার প্ল্যান মানে পলিটিক্যাল ইস্যু হলো গিয়ে তারা মনে হয় যে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে একদমই ভাবে না, বিশেষ করে রাশিয়া বা আমেরিকা। তারা উল্টা এটাকে সম্ভাবনা হিসেবে দেখে। কিভাবে দেখে? তারা এটা অ্যাজিউম করে যে ভবিষ্যতে হয়তো বা গ্লোবাল ওয়ার্মিং এর কারণে সাব মানে কি বলে ওই কি বলে সাইবেরিয়ান অঞ্চলটা হয়তো বা ওইখানে অনেক নতুন ভূমি জাগবে, বা এখন যেটা বরফে আচ্ছাদিত ওইসব ভূমিগুলা জাগবে, ওইখানে অনেক ন্যাচারাল রিসোর্স আছে যেগুলা ওই উত্তোলন করতে পারতেছে না শুধুমাত্র বরফের কারণে, ওটা খুবই দুর্গম। তো এটা হলো গিয়ে তাদের এক ধরনের টেন্ডেন্সি। আবার আমেরিকা দেখবেন যে কিছুদিন আগে ওই গ্রিন গ্রিনল্যান্ডটা কিনতে চাইছিল। কারণ কি, তাদের পসিবিলিটি হলো গ্লোবাল ওয়ার্মিং এর কারণে যেভাবে আপনার ওই যে বিভিন্ন উত্তর গোলার্ধ বা দক্ষিণ গোলার্ধ দুইটার দিকে তো বরফ পড়ছে, তো সেক্ষেত্রে গ্রিন হাউসেও বিশাল ভূমির মানে এক ধরনের অস্তিত্ব তৈরি হবে, ওইখানে অনেক ন্যাচারাল রিসোর্স আছে। তো আমরা যেটা দেখতেছি যে মানে আমাদের যারা পলিটিক্যাল লিডার, তারা কিন্তু এইসব ব্যাপারে কনসার্ন, বিশেষ করে ট্রাম্প বা পুতিনদের মতো লিডাররা, হ্যাঁ, তারা তো একদমই কনসার্ন না, বরং তারা এটাকে আর এক ধরনের সম্ভাবনা হিসেবে মনে করে।
এই এই ধরনের লিডারশিপের কারণে আমাদের পৃথিবীটা হুমকির সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে। তো আপনার কাছে কি মনে হয় আলটিমেটলি আমাদের এই গ্লোবাল ওয়ার্মিং নিয়ে যত কথা হচ্ছে এগুলোকে আদৌ কাজ করবে কিনা? কারণ যেহেতু দেখা যাচ্ছে যে এই ধরনের লিডারশিপরা আসলে ওয়ার্ল্ড লিড করতেছে এখন, তো এক্ষেত্রে আপনার কি মতামত? আমি একটা কথা বলেছিলাম যে কালেকটিভলি আমাদের মানুষের হ্যাঁ আমরা হয়তো বা অ্যাকচুয়ালি একটা ব্যাপার কি আমরা আসলে উন্নত কি কারণে হয়েছে আমরা ইন্ডিভিজুয়ালি আমাদের ডেভেলপমেন্টটা যে ধরো সাপিয়েন্স বই আমরা এর আগে আলোচনা করেছিলাম সেখানে কিন্তু এই আলোচনা থেকে কিন্তু একটা বিষয় ক্লিয়ার যে আমরা মানুষ হিসেবে উন্নতির শিখরে আরোহণ করতে পেরেছি যতটুকু সেটা কিন্তু কেবল আমাদের এজ এ হোল আমরা স্পিসিস হিসাবে আমরা কালেকটিভলি আমাদের পার্থক্য আছে অন্যান্য স্পিসিসের চেয়ে আমরা কালেকটিভলি উন্নত হওয়ার কারণে আসলে উন্নতিটা করতে পেরেছি আমরা হচ্ছে ইন্ডিভিজুয়ালি উন্নত কিছুটা অবশ্যই সেটা ঠিক আছে কিন্তু কালেকটিভলি আমাদের উন্নতিটাই আসলে আমাদের উন্নত করেছে এখন কালেকটিভলি আমাদের আমরা যে জায়গায় আছি এই জায়গা থেকে কিন্তু আমরা আমাদের সার্ভাইভালটাই ঠিক রাখতে পারছি না আমরা নিজেদের সার্ভাইভালের জন্য নিজেদের কালেকটিভ যে কনসিয়াসনেস বলা যায় বা কালেকটিভ যেভাবে আমরা যেভাবে আগাচ্ছি যে স্ট্যান্সে আমরা আছি এটা কিন্তু অলরেডি আমাদের হচ্ছে সার্ভাইভালের জন্য একটা থ্রেট হিসেবে আছে আমরা নিজেদের এরকম অনেক কিছুই কিন্তু গ্লোবাল ওয়ার্মিং থেকে শুরু করে অনেক বিষয় কিন্তু ইয়ে করতে পারিনি বিশেষ করে আমরা কিন্তু কালেকটিভলি এখনো রিয়েক্টিভ টোটালি এবং একটা লম্বা একটা সময় আমরা নিই আমরা প্রোঅ্যাক্টিভ হওয়ার চেয়ে কিন্তু রিয়েক্টিভ বেশি যেমন কোনো একটা সমস্যা দেখা যায় সেটা অনেক বছর বা অনেক ধরনের বড় বড় ক্ষতি হয় তারপরে সেটা নিয়ে আমাদের একটা জনমত তৈরি হয় তারপরে সেটা নিয়ে হচ্ছে যে একটা হয়তো বা পলিটিক্সে সেটা একটা যায় তারপরে হচ্ছে নীতি নির্ধারকরা সেখান থেকে একটা ইয়ে করে সো এই যে পুরো প্রক্রিয়াটা এটা আসলে আমাদের এখন এক্সিস্টেন্সিয়াল থ্রেটের জন্য এটা আমাদের মানে মানব জাতি হিসেবে যে এক্সিস্টেন্সিয়াল থ্রেট এটা হয়তো বা তৈরি করেনি কিন্তু ভবিষ্যতে এমন কিছু কিছু বিষয় আসলে খুব দ্রুতই আমাদের সামনে চলে আসছে বা আসবে যেটার জন্য কিন্তু আমরা একেবারে প্রস্তুত না সেটা গ্লোবাল ওয়ার্মিং হোক কিংবা সেটা হচ্ছে যে মানে আপরাইজিং অফ মেশিন বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর আপরাইজিং মানে ধরো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যখন হচ্ছে যে তারা মানে একটা মেশিন যখন নিজেই কনসিয়াসনেস গেইন করবে তখন তো হচ্ছে আসলে এটা কয়েক সেকেন্ডের ব্যাপার হবে পুরো পৃথিবীটাকে দখল করে ফেলা তো তখন কি আমাদের সময় থাকবে আমাদের পলিটিক্যাল এজেন্ডা তৈরি করা মানুষের মতামত নেওয়া তারপরে ওইটা থেকে বসে বসে রুল পাস করা কার কি মতামত কি হয়েছে না হয়েছে আমরা তো এটা টেরই পাবো না এটা কিন্তু হচ্ছে যে আমরা নিশ্চিন্ন হয়ে যাবো ঠিক আছে আরেকটা ব্যাপার আমার কাছে মনে হয় যে আপনি যেটা কথা বললেন যে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স যেটা এখন তো ধরেন আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্স বলা হচ্ছে কিন্তু আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স অ্যাচিভ হতে হতে ধরেন আরো অনেক বছর লাগবে কিন্তু তার আগেও মানে মানুষের যে ডিসিশন মেকিং এর যে টেন্ডেন্সি যে মানুষ নরমালি খুবই সেলফিশ মানুষ জাতিগতভাবেও ইন্ডিভিজুয়ালি হয় তো দেখেন যেমন আমেরিকা রাশিয়া তারা চিন্তা করলো যে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে তাদের এক ধরনের অপরচুনিটি তৈরি হচ্ছে আপনার যে একটা সাইবেরিয়ান অঞ্চলের বরফ গলবে বা গ্রিনল্যান্ডের বরফ গলবে কিন্তু আমাদের যে ভাটি অঞ্চল বা নিম্নভূমি যেগুলো এগুলো কিন্তু বিশাল অংশ তলায় যাবে ঠিক আছে থাকবে না এগুলো যেমন বাংলাদেশটা তলায় যাওয়ার সম্ভাবনা এরপর হলো কি আপনার এই যে মালদ্বীপ তো অলরেডি রিয়েক্টিভ সেলফিশনেস মানে মানুষ কিন্তু দীর্ঘ ইতিহাসের সময় থেকে কিন্তু খুব বড় চেঞ্জ আনতে পারে নাই তুমি একটা জিনিস লক্ষ্য করো তারা কিন্তু এই যারা ধরেন উন্নত বিশ্ব তারা কিন্তু আসলে শুধুমাত্র তাদের কথাই ভাবে আর কি মানে যতটুকু বোঝা যায় কারণ দেখেন ইকোনমিক সেন্সে যদি আমরা দেখি যে আমরা নরমালি মুক্তবাজার অর্থনীতি বলি যেটাকে বর্তমানে পুঁজিবাদ বা মুক্তবাজার অর্থনীতি বলি এই জিনিসটার কনসেপ্ট যে গভর্নমেন্ট মার্কেটকে করবে না গভর্নমেন্ট মার্কেটকে ধরেন হস্তক্ষেপ করবে না মার্কেট নিজের গতিতে চলবে বাজার
নিজের মতো করে ইয়া করবে। হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে যে উন্নত বিশ্ব ঠিকই বাজারে হস্তক্ষেপ করে। তারা বিভিন্ন আপনার নিজেদেরকে যেসব শত্রু দেশ মনে করে ওইসব দেশের বিরুদ্ধে তারা স্যাংশন আরোপ করে। হ্যাঁ, ধরেন তারা বিভিন্ন ধরনের অর্থনৈতিক অবরোধ বা ইয়া আরোপ করে, যে কারণে দেখা যাচ্ছে যে গরিব যে দেশগুলো এগুলো কিন্তু আরো গরিব হচ্ছে। তারা যাদেরকে তারা মানে এক্সিস্টেন্সিয়াল থ্রেট মনে করে ওইসব দেশগুলোকে তারা দমায় রাখতেছে। যেমন আমেরিকা ইরানকে স্যাংশন দেয় বা অন্যান্য দেশগুলোকে অবরোধ করে। এটার কারণে আলটিমেটলি দেখা যাচ্ছে যে তারা যতটা না গ্লোবালি চিন্তা করে, যতটা না মানব জাতির জন্য চিন্তা করে, তারা কিন্তু ঠিকই ন্যাশনালিজম বা আপনার ওই আঞ্চলিকতা বা নিজেদের জাতিগত স্বার্থের কথাই বেশি চিন্তা করে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আলটিমেটলি গ্লোবাল ওয়ার্মিং এর কারণে যদি অনুন্নত দেশগুলো বিপদে পড়ে বা ভাটি অঞ্চলের দেশগুলো বিপদে পড়ে, তাদের কিন্তু ড্যাম কোনো কেয়ার নেই। তো এই জিনিসটা আসলে কিভাবে এই জিনিসটাকে ডিল করা যায় বা কি করা যায়, এটা আমরা তো আসলে ওই নীতি নির্ধারণের লেভেলে নাই, বা আমরা আমাদের জায়গা থেকে চিন্তা করে যাই। আসলে এটার প্রায় সিমিলার টাইপের একটা আলোচনা আমাদের এইদিকে এসেছিল আলোচনাটা একবার, যে আসলে আমরা কি করতে পারি, এবং এটার পলিটিক্যাল আনসার হচ্ছে তো আসলে অলমোস্ট নেই বলা যায় রেভলিউশন ঘটানো ছাড়া। যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এখানে হ্যালো, শোনা যাচ্ছে না সাউন্ড? হ্যালো, তো আসলে এই যে সোশ্যাল একটা সিস্টেম, যে এই সিস্টেমে চলবে, যেমন 5 বছর একটা সরকার ব্যবস্থা থাকবে, তারপর আবার সরকার চেঞ্জ হবে, বা টোটালি সরকার ব্যবস্থা মানুষের থেকে শেপড হয় মানে দুইটা পর্যায়ে বা দুইটা পক্ষে। একটা হচ্ছে যে আসলে সমাজের সম্পদগুলো যারা নিয়ন্ত্রণ করে, ব্যবসায়ীরা মূলত, আর হচ্ছে এই ব্যবসায়ীরা যাদের উপরে, মানে ব্যবসায়ীরা যেহেতু ব্যবসা বা ব্যবসার নিয়ে কে সাপোর্ট দেয় মূলত, আসলে ব্যবসায়ীদেরকে সাপোর্ট দেয় পলিটিশিয়ানরা, আর পলিটিশিয়ানদেরকেও পালে হচ্ছে ব্যবসায়ীরা। ব্যাপারটা এরকম। অর্থাৎ ল মেকার বা ল তৈরি হয় সেটা কিন্তু হচ্ছে যে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করে। এখন পৃথিবীর অল্প কিছু ফ্যামিলি বা অল্প কিছু মানুষের হাতেই কিন্তু বেশিরভাগ সম্পদ বা সম্পদের নিয়ন্ত্রণ ক্ষমতা। তো যেটা দেখা গিয়েছে যে এটা আসলে অনেক আগে থেকে চলে এসেছে, এবং পৃথিবী যতই গ্লোবাল হয়েছে এই ক্ষমতাটা তত বেশি কিন্তু পুঞ্জীভূত হয়েছে। একটা সিম্পল উদাহরণ তুমি দেখো, যে আগে যত বেশি কোম্পানি দেখা যেত, এখন কিন্তু বড় বড় কোম্পানির সংখ্যা কিন্তু আরো কমে এসেছে। মানে কোম্পানির বড় বড় কোম্পানি বেড়েছে, মানে এত বড় আগে কোম্পানি ছিল না। এত বড় সম্পদ বা কিছু এক শ্রেণীর সম্পদশালী মানুষদেরকে আমরা পাবলিক যে কোম্পানির ধারক বাহক তাদেরকে আমরা দেখতে পাই, আরেক শ্রেণীকে আমরা খুব বেশি একটা দেখতে পাই না। তাদের শেয়ার বা তাদের ইয়েটা অন্যান্য সবকিছু জায়গা মিলে থাকে, এটা অন্যান্য ব্যবসায়ীরা বা অন্যান্য যারা খোঁজখবর রাখে তারা বুঝতে পারে। আছে, ঠিক আছে, ধরো কথার কথা রথচাইল্ড ফ্যামিলি বা এই জাতীয় যারা আছে। তো এখন কথাটা হচ্ছে যে এরা যে সিস্টেম, এদের দ্বারা মানে এরা যে সিস্টেম কম বেশি ওয়ার্ল্ডে মানে বলবৎ রেখেছে, এই সিস্টেমে আসলে এই পরিস্থিতি থেকে মুক্তির কোনো সম্ভাবনা নেই। ঠিক আছে, এই পরিস্থিতি থেকে মুক্তির কোনো সম্ভাবনা নেই। তুমি যদি সিম্পলি চিন্তা করো যে ধরো বাংলাদেশে, তুমি আমরা বাংলাদেশের কোথায় চিন্তা করি, বাংলাদেশে ধরো এখন সরকার গভর্নমেন্ট যা করবে, বা এখানে তো হচ্ছে যে বাংলাদেশের দল এখন একটা,
সেই দল যা করবে, তুমি আমি এখন কি জনমত আসলেই তৈরি করতে পারবো? জনমত তৈরি করি বা লাভটা কি হবে? তো তাহলে তো আর মানে পুরো ওয়ার্ল্ডে অন্যভাবে সে একই রকম অবস্থা। এবার এখানে ব্যাপারটা এরকম না যে পুতিন বা ট্রাম্প কিম জং, এরকম না ব্যাপারটা হচ্ছে আসলে তারা হয়তো একটা করছে, কিন্তু পুরোটা সিস্টেমটারই এই অবস্থা। জো বাইডেন আসলে খুব বড় কোনো চেঞ্জ আনতে পারবে না, ঠিক আছে? হ্যাঁ, ওদের দেশে হয়তো বা মানে বাংলাদেশের মতন অবস্থাটা না, বাংলাদেশের সাথে হয়তো আমি মিলাবো না, কিন্তু আলটিমেটলি আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি, এই বিষয়টার যে গ্র্যাভিটি, সেটার সাথে কিন্তু মানুষের বর্তমানে স্ট্যান্সের কোনো মিল নেই। এবং হ্যালো হ্যালো, আবার শোনা যাচ্ছে না? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে এখন? আচ্ছা, এখন শোনা এটা যাচ্ছে। বলছিলাম যে এই তাদের এই পরিস্থিতির সাথে কিন্তু মানুষের মানে আমাদের ফিউচারের যে বা যে সমস্যাগুলো বা এটার সাথে কিন্তু মানুষের স্ট্যান্সের কোনো মিল নেই। কারণ ঘটনাটা এরকম যে তুমি বলছো যে তুমি যে কথাটা বলছিলা, তোমার কথাটা প্রায় ঠিক, জাস্ট একটু হয়তো বা আমি একটা একটা আর কি সাজেশন আর কি এখানে যোগ করবো। সেটা হচ্ছে যে যাদের হাতে মূলত তারা অ্যাকচুয়ালি দে ডোন্ট কেয়ার অ্যাবাউট আস, দে অ্যাকচুয়ালি ডোন্ট কেয়ার অ্যাবাউট এনিথিং। কারণ তাদের পৃথিবীতে কোনো সমস্যা, পৃথিবী ধ্বংস হয়ে গেল, তারা চাঁদে গিয়ে, তারা মঙ্গলে গিয়ে বাঁচতে পারবে, সেখানে তারা কলোনি তৈরি করছে। জেফ বেজোসের সমস্যা কি যদি পৃথিবী ধ্বংস হয়ে যায়? সে তো তার রকেটে করে সে মঙ্গলে চলে যাবে, ইলন মাস্ক তার রকেটে করে মঙ্গলে চলে যাবে, সাথে দুই একটা মেয়ে মানুষ নিয়ে গেলে সেখানে হচ্ছে যে তারা সেখানে পরবর্তী বংশ তৈরি করতে পারবে। আরো 20 বছর 30 বছর তার বেঁচে থাকার ইচ্ছে, সেই প্রযুক্তি বা সেই মেডিসিন বা সেই বিষয়গুলো নিয়ে তারা মার্সে বসেও গবেষণা করতে পারে। সো আপনি বাঁচলে বাপের নাম। এখনো ব্যাপারটা মানব জাতির মধ্যে, আমি তোমাকে একটা কথা বলি, মানব জাতির সবাই ধ্বংস হয়ে গেল, একজন মানব এবং একজন মানবী বেঁচে থাকলো, তাদের দিয়েই কিন্তু হচ্ছে যে আসলে মানব জাতির আরেকটা শুরু করে দেওয়া সম্ভব, খুব বেশি দিন লাগবে না। ঠিক আছে, যে হয়তো বা 50 বছরের ব্যবধানে দেখা যাবে যে কয়েক হাজার মানুষ হয়ে গেছে। এখন বা মানব যদি ধরো ধ্বংসই হয়ে গেল, এটার জন্য মানে কে দায় নিবে বা কে কাকে ব্লেম করবে? আমরা বেঁচে থাকলে আমরা বেঁচে থাকবো, যতক্ষণ বেঁচে আছি ততক্ষণই। যখন আমরা বেঁচে নেই তখন আসলে এটা তো আসলে দেখার কেউ নেই, বা এটার দায়ভার অন্য কারোর উপরে পড়ে না যে ওই মানুষগুলোকে ফিরিয়ে নিয়ে আসো বা এটা একটা বিচার করে চলো বা এরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে, তো আমরা আমাদের বেঁচে থাকার জন্য আমরা এখন ঘটনাটা হচ্ছে যে মানুষ সাধারণ মানুষের সমস্যাটা কোথায়? দ্য প্রবলেম অফ সিম্পল ম্যান, দ্য প্রবলেম অফ কি বলে পেজেন্টস, যেটা আর কি মানে ওই মানুষগুলো ছাড়া আসলে সবাই পেজেন্টস কম বেশি। তুমি যে লেভেলে থাকো না কেন, তুমি যাই করো না কেন, তুমি যে নামের সেলিব্রিটি হও না কেন, সমস্যাটা হচ্ছে যে আমরা আমাদের লাইফের কিছু না কিছু কন্ট্রোল তাদের হাতে দিয়ে দিচ্ছি অন্ধভাবে। আমরা আমাদের লাইফের কিছু না কিছু অংশ মানে আমরা অবলিভিয়াস হয়ে গেছি, ওইটার ব্যাপারে আমাদের কোনো মানে ইয়া নেই। ঠিক আছে, এবং হয়তোবা এইভাবেই করতে হয়ে আমরা বাধ্য হয়ে গেছি এরকম একটা ব্যাপারে। কিন্তু আমরা যদি একটু পিছনে ফিরি, আমরা যদি পুরো ব্যাপারটাকে